দর্শক, আমি বিএম এরশাদ আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। গণস্বাস্থ্য হোমিও নিবেদিত আইনি জিজ্ঞাসা। আমাদের আজকের স্টুডিওতে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক সোহেল, বাংলাদেশ জসকোর্ট, ঢাকা। ঢাকা। জি, অ্যাডভোকেট এনামুল হক সোহেল সাহেব, আপনাকে আমাদের এসবিটির পক্ষ থেকে স্বাগত। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এসবি টেলিভিশনকে এবং সাথে সাথে এসবি টেলিভিশনের যত দর্শক এবং শ্রোতা যারা আমাদেরকে শুনছেন এবং দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। জি, আজকে আপনার সঙ্গে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিভোর্স এবং হচ্ছে আপনার যৌতুক ও হচ্ছে আপনার কি বলে এটা, দেনমোহর। তো আমরা শুরুতেই আসব যে যৌতুক প্রথাটা আমাদের ভিতরে মানে আইনি বিধানের মধ্যে কি বলে, যৌতুকটা কোন ধরনের অপরাধ হিসেবে গণ্য হয় এবং সেটা আইনগতভাবে এটার শাস্তি বা এর বিধানটা কি? খুব সুন্দর একটা টপিকস নিয়ে আসছেন। যৌতুক একটা আমাদের সামাজিক প্রথা মধ্যে চলে গেছে এবং এটা একটা মহা বেদি হিসেবে আমাদের সমাজ আবির্ভূত হয়েছে। এর ভুক্তভোগী প্রত্যেকটা পরিবার, শুধু পরিবার নয়, এর সাথে আমি মনে করি এটা সামাজিক দায়বদ্ধতা রয়ে গেছে। এখান থেকে বের হওয়ার হলে আমাদের প্রথমেই আমাদের শুধু আইন করে একে রোধ করা যাবে না, আমাদের সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। এই যৌতুক প্রথাটা আমরা অনেক সময় আমাদের সমাজের কিছু প্রথা আছে, এর উপর ভিত্তি করে এটা সাধারণত বেধি হিসেবে আক্রান্ত হয়েছে এবং একটা বিবাহের সময় আমার যে সক্ষমতা আছে সেই সক্ষমতার বাহিরে যায় উভয় পক্ষের মধ্যে কিছু দাবি দাবা উত্থাপন হয়। দেখা যাচ্ছে বিয়ের পর দাম্পত্য জীবন যখন শুরু হয়, কিংবা অনেক ক্ষেত্রে দেখা যায় বিয়ের দিনেই এর উপর একটা বিরূপ প্রভাব সৃষ্টি হয়। কারণ আমি কি পরিমাণে তাকে আমার স্ত্রীকে বরণ করে নিয়ে আসতে পারবো, কিংবা আমার স্ত্রী কিভাবে আমাকে উপহার দিবে, সেটা আমরা বিবেচনায় না নিয়ে তার সামাজিক লেভেল স্ট্যাটাস এদিকে না থাকে একটা অহেতুক একটা দাবি তার কাছে ডিমান্ড করে বসে, তখনই এটা আমাদের মধ্যে একটা পরবর্তীতে একটা সমস্যার সৃষ্টি হয় এবং দাম্পত্য জীবনে যে একটা কলহ সৃষ্টি হয় এবং এই কলহ থেকে একটা পর্যায়ে ডিভোর্সের আকার ধারণ করে এবং ডিভোর্সের পর থেকে যখন দেনমোহরের মধ্যে চলে যায়, তখন দেখা যায় আমাদের অক্ষমতার তখনই প্রকাশ পায় এবং এই অক্ষমতার কারণেই আমি এইটুক কথার মধ্যে সীমাবদ্ধ চাই যে যৌতুকে কত মানে যৌতুকটা কোন ধরনের অপরাধের গণ্য হয়? যৌতুকটা হচ্ছে আমাদের দেশে একটা স্পেশাল আইন। একটা যৌতুকের কোনো যে আমাকে দিতেই হবে এমন কোনো আইন নাই, বরং চাওয়াটা হচ্ছে আমাদের জন্য অপরাধ। সেই অপরাধের জন্য আইনি বিধিবিধানটা, এই অপরাধের জন্য আমাদের যথেষ্ট আইন রয়েছে এবং আমাদের জরিমানা, জেল জরিমানা, শাস্তি সবই আছে। আচ্ছা আচ্ছা, তো আমরা এখন আসি যৌতুকের পরবর্তীতে আমরা দেখি যে যেটা বলতেছিলাম আমরা আলোচনার শুরুতেই, এই যৌতুক নিয়ে পরবর্তী দাম্পত্য জীবনে একটা কলহ সৃষ্টি হয়। একটা এর মূল কারণটা কিন্তু যৌতুক, এবং যখন হচ্ছে আপনার এই দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হয় এবং তার পরবর্তীতে যখন আপনার ডিভোর্সের ব্যাপারটা আসে, তখনই কিন্তু চলে আসে দেনমোহর। মানে দেওয়ার সামর্থ্য নাই, অথচ সামাজিক একটা ভাব আসছে এমন যে যে যত বেশি দেনমোহর ধার্য করতে পারবে তার স্ট্যাটাসের জন্য তত বেশি মানুষের কাছে গণ্য হবে যে সে অনেক বড় মাপের জামাই পেয়েছে বা মেয়েকে একটা বনেদি পরিবারে বিয়ে দিচ্ছে। দেখা যাচ্ছে ছেলের 20,000 টাকা ইনকাম মাসে, তার দেনমোহর ধার্য করা হলো 10 লাখ টাকা। তো এসব বিষয়টা মানে আইনিভাবে কি বলে এগুলা? দেখেন, দেনমোহরটা হইছে একটা মেয়ের হক। যখন বিবাহের পূর্ব দেনমোহরটা চাওয়া হয়, তখন তার পারিবারিক লেভেলটা, তার পারিবারিক কিংবা সামাজিক মর্যাদার উপর ভিত্তি করে দেনমোহরটা নির্ধারিত হয়। আজকাল আমাদের যে দেনমোহরের ক্ষেত্রে আমার বিবাহিত ছেলের যে সক্ষমতা, সেই সক্ষমতার বাহিরে যাই আমরা অনেক সময় দেনমোহরটা ধার্য করি এবং এই যে বললেন যে সামাজিক স্ট্যাটাস, সেটার দিকে আমরা কোনো সময় মূল্যায়ন করি না, কিংবা ছেলে সেটা পরিশোধ করতে পারবে কিনা সেটাও আমরা মূল্যায়নে নিই না। নিয়ম হলো ইসলামিক পারিবারিক আইন যেটা আমাদের আছে, যেটা আমরা ফলো করি, সেই আইন মোতাবেক কিংবা মুসলিম পারিবারিক আইন মোতাবেক দেনমোহর ধার্য হওয়ার পর বিবাহের রাত্রি সেটা পরিশোধ করতে হয়। কিন্তু আমি মনে করি এদেশের 98% কিংবা তারও বেশি হইতে পারে তারা এই দেনমোহরটা পরিশোধ করে না। এখানে প্রাথমিক অবস্থায় বিবাহের রাতে যদি আমি পরিশোধ না করতে পারি, হয়তো এটা স্বামী স্ত্রীর মধ্যে একটা বোঝাপড়ার মাধ্যমে এটা দাম্পত্য জীবনটা আগায় নিয়ে যায়,
কিন্তু একটা সময় সেটা পরিশোধ করতে হয়, এটা তার হক। এবং সেটা কিন্তু যখন বিচ্ছেদের পর্যায়ে আসে তখনই কিন্তু বোঝা যায় যে আসলেও সে মন থেকে মাফ করলো কিনা, কারণ তখনই কিন্তু এই দেনমোহরের ব্যাপারটা সামনে চলে আসে। তা আদৌ তো এটা মাফ হয় না। না, আদৌ এটা মাফ হয় না। এটা আমাদের আইনও নেই, এটা আমাদের ইসলামী আইনও নেই, আহ, সামাজিক আইনও নেই, কোনোভাবে এটা নেই। এটা আমাকে পরিশোধ করতেই হবে। এটা ছেলে হোক মেয়ে হোক, তাকে এটা দিতেই হবে। আরেকটা এখান বিষয় থেকে কিন্তু রেহাই আমরা পাওয়ার কোনো পরিলক্ষিত, সুযোগ নেই। আরেকটা বিষয়, এটা কিন্তু সমাজের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে এবং সেটা আপনি একজন লয়ার হিসেবে সেটা আজকে আমি মনে করি যে এই এসবিটিভির মাধ্যমে দর্শকদেরকেও জানিয়ে দিবেন। সেটা হচ্ছে আমরা জেনে থাকি যে একটা মেয়ে এবং ছেলের বিবাহের পরে ছেলে যদি মানে ছেড়ে দেয়, তালাক দেয় বা ডিভোর্স করে, তখন তার হচ্ছে দেড় টাকা দিতে হয়, এটা হচ্ছে বাধ্যবাধকতা, এরকম একটা ধারণা। কিন্তু মেয়ে যদি কখনো কোনো কারণে ছেলেকে ছেড়ে চলে যায়, ভাবে যে তোলে আর মনে হয় 1.5 টাকা দিতে হবে না, আসলে আইন প্রয়োগে এটা কি বলে? এটা আমাদের সমাজে একটা ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। আমাদের দেশের নারী সমাজ কিংবা যারা আছে তারা অনেকেই ভাবে যে মেয়ের পক্ষ থেকে যদি ডিভোর্স দেওয়া হয় তাহলে সে তার দেনমোহরটা দেনমোহর পাবে পরিশোধ না, করতে হবে না। তখন সে আইনি কোনো ঝামেলা যেতে চায় না। কিন্তু আমাদের আইনে স্পষ্ট বলা আছে দেনমোহরটা তার হক, এটা এবং তাকে দিতেই হবে, এটা পরিশোধ করতেই হবে। এবং পরিশোধ যদি না করে তো সে ইহকাল এবং পরকাল উভয় জায়গায় সে একটা অপরাধী। সুতরাং এখান থেকে রেহাই পরিত্রাণ পাওয়ার পাওয়ার কোনো সুযোগ সুযোগ নেই। নেই। এবং এটা সাধারণত বিবাহের আগেই, বিবাহ রাত্রেই এটা পরিশোধ করতে হয়। যখন আপনি কবুল করলেন, বাসরে যাওয়ার আগে আপনি এটা পরিশোধ করতে হয়। কিন্তু আমি আগেই বলেছি যে এটা হয়তো সামাজিক স্বামী স্ত্রীর মধ্যে উভয়ের বোঝাপড়ার মধ্যে হয়তো পরবর্তীতে এটা যদি পরিশোধ করা কোনো একটা। কারণে স্বামী তার দেনমোহর পরিশোধ করতে অক্ষম হয়, বিশেষ করে যেটা প্রথমেই বলছিলাম আমরা, যে সামাজিক স্ট্যাটাসের মেনটেন করতে গিয়ে ছেলের ইনকাম সোর্স না দেখেই আমরা যত্রতত্র তার ঘাড়ের উপর চাপিয়ে দেই এবং একটা মডেল হিসাবে যে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা দেনমোহর ধার্য করি, কিন্তু আদতেও তার দেখা যাচ্ছে 2 লাখ টাকা পরিশোধ করার সামর্থ্য নেই। তো সেক্ষেত্রে যদি এই ধরনের পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয় যে 10 লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়েছে কিন্তু সে 2 লাখ টাকা পরিশোধ করার মতো তার অ্যাবিলিটি নেই, আস্থাভর অনাস্থাভর সকল সম্পত্তি দেওয়া হবে না, তো সেক্ষেত্রে আইনি জটিলতাটা কিভাবে নিরসন হবে? এখানে দেখেন, আমাদের যখন স্বামী স্ত্রীর মধ্যে মানে একটা বিবাহের জন্য উভয় পক্ষের মধ্যে আলাপ আলোচনা হয়, এখানে উভয় পক্ষের মুরব্বিন যারা আছে, যারা বিশেষ করে এই বিয়েটার এগিয়ে নিয়ে যায়, তাদেরই প্রথম চিন্তা করতে হবে। ছেলের পক্ষ থেকে চিন্তা করতে হবে যে আমি এটা পরিশোধ করতে পারবো কিনা, কিংবা মেয়ের পক্ষ থেকে পরিশোধ চিন্তা করতে হবে ওই ছেলে আমার মেয়ের এই দাবি পূরণ করতে পারবে কিনা। যদি এই উভয় পক্ষের সিদ্ধান্তের মধ্যে জিনিসটা আসে, তাহলে ভবিষ্যতে এটা নিয়ে আর কোনো জটিলতা আসে না, এবং আমার মনে হয় না আসবে বলে। কিন্তু এটা মনে করেন যে পরিশোধ করার জন্য আইনি বাধাটা কি? যদি সে না করে তাহলে কি হবে? সে কোন যদি ধরনের না অপরাধ করে, হবে? তে স্ত্রী তার হক পাওয়ার জন্য মামলা মোকদ্দমা করতে পারে, আইনে আশ্রয় নিতে পারে, এবং সে যদি আইনে আশ্রয় নেয় ছেলে সেটা দিতে বাধ্য। কিন্তু বিবাহ চলাকালীন সময়ে সাধারণত কেউ এই দাবি উত্থাপন করে না, তাদের দাম্পত্য জীবনে কেউ দাবি উত্থাপন করে না। উত্থাপনটা তখনই করে যখন তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়, তখনই এই দাবিটা সামনে চলে আসে। তখন দেখা যায় যখন স্ত্রী ডিভোর্সের পর্যায়ে চলে যায় এবং এই দাবিটা উত্থাপন করে, তখন ছেলে সেটা পরিশোধ করতে পারে না, তখন মামলা মোকদ্দমা হয়, কিন্তু তাকে এটা পরিশোধ করতেই হয়। আপনি তো দীর্ঘদিন আইন পেশার সাথে জড়িত আছেন। তো আপনার এই আইন পেশার মধ্য দিয়ে সাধারণত মানে যখন এই যে ডিভোর্স নিয়ে আপনার সামনে যখন আসে, মানে ছাড়াছাড়ির ব্যাপারটা নিয়ে, তো কোন বিষয়গুলো সামনে আপনার মানে প্রথম আসে, মানে কি কারণ নিয়ে ছাড়াছাড়ির বিষয়টা আসে? কিন্তু আমরা কিন্তু এখন সমাজে যত্রতত্র দেখতে পাচ্ছি যে অগণিত এই তালাক ছাড়াছাড়ির বিষয়টা। তো এটা কি কারণে এই জটিলতা সৃষ্টি হয়? আপনি মানে প্রত্যক্ষভাবে কি দেখেছেন? খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। একটা ডিভোর্সের ক্ষেত্রে অনেকগুলো কারণ বিদ্যমান। প্রথমত সেটা ছেলের পক্ষ থেকে আসতে পারে, দ্বিতীয়ত এটা মেয়েদের পক্ষ থেকে আসতে পারে। আপনি দেখবেন আমাদের ঢাকা কোর্টে কিংবা ঢাকাতে ইদানিং ইয়ং ছেলে মেয়ে বেশিরভাগই ক্ষেত্রে দেখবেন আপনারা, তারা পারস্পরিক বোঝাপড়া এবং একটা ভালোবাসার মধ্যে দিয়ে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে তারা দাম্পত্য জীবন শুরু করে। একটা মেয়ে ছেলের সম্পর্কে জানে না কিংবা তার ফ্যামিলির সম্পর্কে জানে না, কিছুদিনের পরিচয়, তারপর তারা একটা নোটারি পাবলিক করে এফিডেভিট করে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিছুদিন যেতে না যেতে তাদের মধ্যে দেখা যায় একটা মনোমালিন্য সৃষ্টি হয়ে যায় এবং সেক্ষেত্রে সেটা ডিভোর্স পর্যন্ত করায়। এখানে বেশিরভাগ ক্ষেত্রেই ছোট্ট কারণ, মানে একটা সিম্পল বিষয়ের উপর ভিত্তি করে দেখা যায় উভয়ের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হয়, এবং ঝগড়া সৃষ্টি হওয়ার মধ্যে থেকে সেটা ডিভোর্সে রূপান্তরিত হয়। তাদের মধ্যে যে ঝগড়া কিংবা মনোমালিন্য সৃষ্টি হওয়ার পর তাদের মধ্যে যে একটা বিরোধ সৃষ্টি হয়, সেই বিরোধটা নিষ্পত্তি করার মতন এই সমাজে
লোক খুবই কম। কম। আপনি দেখবেন আজ থেকে যদি আপনি 30-35 বছরের পিছনে আপনাকে নিয়ে যায়, একটা ফ্যামিলির মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ঝগড়া বিবাদ ঝগড়া বিবাদ হয়, কোনো কারণে হয়ে থাকে। কোনো কাজ হয়ে থাকে, উপপক্ষের বাবা মা বসে থেকে সমাধান করছে, কিন্তু ঢাকা শহরে সেটা পাবেন না। এখানে দেখবেন ছেলেরও কেউ নেই, কিংবা মেয়েরও কেউ নেই, কিংবা যারা আছে এবং তারাই কি এই ব্যাপারে কোনো ভূমিকা রাখে না। এই ডিপোজটা ছাড়াছাড়ি বিষয়টা কিন্তু শহর কেন্দ্রিক কি বেশি। শহর কেন্দ্রিক খুব বেশি, কারণ গ্রাম অঞ্চলে দেখবেন এখনো একটা পারিবারিক স্ট্যাটাস মেনটেন করে, কিংবা একটা আমার ফ্যামিলির বৈশিষ্ট্য, ফ্যামিলির ইতিহাস, কিংবা আমার একটা বংশের বংশ বাধ্যবাধকতা, ঐতিহ্যতা, সামাজিক বাধ্যবাধকতা সামাজিকতা, হ্যাঁ। একটা কাজ করে মেয়েদের মধ্যে। সামাজিক যে রীতিনীতি সেটা ঢাকাতে খুব কম পাবেন, এবং সেটা মফস্বলে খুবই বেশি এবং মফস্বলে গ্রামের মানুষ কিন্তু মান সম্মানটাকে বেশি গুরুত্ব বেশি দেয়, প্রাধান্য দেয়, এবং এই প্রাধান্য বোধ থেকে তারা এদিকে আগাতে পারে ধাবিত না, হয় না। ধাবিত হয় না। এবং ডিভোর্সের ক্ষেত্রে সবচেয়ে বড় পারিবারিক শিক্ষা, সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধ, এই তিনটা জিনিস যদি একটা মানুষের মধ্যে কাজ করে, সেই ছেলেই হোক মেয়ে হোক কোনোদিন সেই এই কঠিন সিদ্ধান্ত নিতে পারে না। এবং এই সিদ্ধান্তগুলো কিন্তু যারাই নেয় প্রাথমিক অবস্থায় তাদের ইগোটা কাজ করে, এবং ইগোটা কাজ এক করে, পর্যায়ে এসে তারা যখন ভুল বুঝতে পারে তখন কিন্তু তাদের সবকিছু হারিয়ে ফেলে। সবকিছু হারিয়ে ফেলে। এখন দেখেন ঢাকাতে একটা ছেলেও স্বাবলম্বী, একটা মেয়েও স্বাবলম্বী, মেয়েও স্বাবলম্বী, এবং এটা এই একটা মেয়েরা কিন্তু স্বাবলম্বী হওয়ার কারণেই কিন্তু ডিভোর্স প্রথাটা divorce- বেশি, আমি মনে করি। আপনি কিভাবে আমি জানি না। সেটা অবশ্যই অবশ্যই আমি আপনার সাথে একমত, কারণ আমি দেখছি আমাদের কোর্টে মামলা পরিচালনা করতে মেয়ে বলতেছে ও না থাকলে কি হবে, অত সংসারে কোনো দায়িত্বই পালন করে না, আমি আমারটা আমি আমারটা আমি চলতে আমার কোনো সুবিধা হবে না। এখন তার কলিগ আছে, তাকে সাপোর্ট দেওয়ার মতো মানুষও আছে, তারা হাত বাড়াই দেয়। এখন তৃতীয় পক্ষ যখন এখানে সুযোগ নেয়, তখন তারা সমাধানের দিকে না যেয়ে অনেক ক্ষেত্রেই দেখছি আমি বিচ্ছেদের ক্ষেত্রে সেটা বিচ্ছেদের দিকে, যে তুমি আইনি পরামর্শ নাও, তুমি আইনের কাছে চলে যাও, তুমি কি দেনমোহর পাবা, এত টাকা বেতন পাবা, তোমার তো চলতে কোনো সমস্যা হবে না, চলতে কোনো সমস্যা হবে না। এই মেন্টালিটিটা যখন একটা মেয়ের মধ্যে চলে আসে, তখন সে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে যায়। আপনি এখান একজন থেকে আইনজীবী হিসাবে কি পরামর্শ দিবেন? আমি কখনো কারণ আমরা divorce-এ কিন্তু আমাদের সমাজে কিন্তু আরেকটা ধারণা আছে, ভ্রান্ত আমি বলি, যে আইনজীবীদের কাছে বা লয়ারদের কাছে যখন যায় কেউ, তারা ভাবে যে তারা কখনো আপোষ রফা করে মিলতাল করবে না, তারা হয়তো এই বিষয়টাকে মামলার দিকে নিয়ে যায় এবং দীর্ঘ সময় ধরে তারা কি করবে, এই আইনজীবীরা পয়সা খাবে তাদের কাছে, আর মামলাটা দীর্ঘস্থায়ী করবে। আসলে কি তাই, নাকি আপনারাও চান যে একটা দাম্পত্য জীবন বিভেদ হয়েছে, ভুল বোঝাবুঝি, তাদেরকে মিউচুয়ালের ব্যাপারে আপনারা কোনো উপদেশ দিয়ে থাকেন কিনা? এটা আসলে আপনি যে প্রশ্নটা করছেন, এটা মেন টু মেন ডিসাইড করে, আর সবার মেন্টালি একরকম না। আমি আইনজীবী, এটা আমার পেশা, এটা থেকে আমার রুজি রোজগার ইনকাম, কিন্তু আমি এমন কোনো সিদ্ধান্ত নেব না যেটা আপনার ক্ষতি হয়, সেটা আমার বিবেচনা আসতে হবে। আমি প্রায় 10 থেকে 15টা পারিবারিক মোকদ্দমায় আমি মিউচুয়াল করে দিচ্ছি, তারা ডিভোর্সের পর্যায়ে চলে গেছিল, সেখান থেকে তাদের ব্যাক করে নিয়ে আসছি। কিংবা প্রাথমিক অবস্থায় অনেকে আসছে যে আমি ডিভোর্স দিতে চাই, আমি বলছি ঠিক আছে তুমি ডিভোর্স দিবা, তোমার আইন তোমাকে সেই ক্ষমতা দিছে, কিন্তু কেন দিবা আর একটু ভাবো। আর একটু ভাবো। তাকে সময় দিছি, তাকে আমি নিজে তাকে বুঝাইছি এই তোমার এফেক্ট হইতে পারে। তারপরে একটা সময় তার সময় দিছি, লেনদি করছি, সে প্রস্তুত সে মামলা করে দিবে। আমি আমার টেবিলে ফাইল রেখে দিছি, কাগজপত্র রেখে দিছি, তুমি কালকে আসো, কিংবা কালকে সময় না আর 2 দিন পরে আসো। এই দিক তার সাথে যে আমার একটা বোঝাপড়া কিংবা কথাবার্তা, একটা পর্যায়ে সে তার মেন্টালিটা চেঞ্জ করে ফেলছে। অর্থাৎ হাতের 5টা আঙুল যেমন সমান না, এবার সব আইনজীবীকে এক হিসাবে নেওয়া উচিত হবে না, উচিত আমি হবে মনে না, করি। হ্যাঁ সেটাই। এবং এখন দেখেন আমাদের এইখানকার ঢাকাতে, বিশেষ করে ঢাকাতেই এটা একটা প্রফেশন হয়ে গেছে। অনেকে সবার তো, আর আমি সবার কথা বলছি না, কিছু কিছু আহ, মানুষ আছে দেখা যায় বিয়ে করছে, দেন মরণ নিচ্ছে 15 লাখ কিংবা 20 লাখ। তবে এই তার এই 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 স্ট্যাটাসের বা এই সামাজিকতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। অবশ্যই বের হতো, এটা আমাদের একটা মারাত্মক ব্যাধি, এটা আমাদের সমাজে যায় না, এটা পাশ্চাত্য কিংবা ইউরোপিয়ান কালচার এটা এবং যায় অতীতেও কিন্তু আমাদের মুরব্বীদের বা আমাদের বাপ চাচাদের আমলেও কিন্তু এই প্রথাটা ছিল না ছিল এখানে। না। আমি তো সেটাই বলতে চাই, আজকে যদি আমি 35 বছর পিছনে নিয়ে যাই, দেখবেন একটা ফ্যামিলির মধ্যে কিংবা যদি কোনো ডিভোর্সের হয়, ওই ফ্যামিলির কোনো মেয়েরকে কেউ বিয়ে করছে না, বিয়ে করতে যে চায়। ওরা ভালো না, ওরা সাংসারিক না। কিন্তু আজকাল সেটা ধীরে ধীরে কেটে গেছে। এখন আমাদের ঢাকা কোর্টে কিছু কিছু প্রফেশনাল আছে, তারা কি করে, বিয়ের সময় তারা 15 লাখ টাকা নেয়, 20 লাখ টাকা নেয়, কিছুদিন দাম্পত্য জীবন পড়ার পরে তার সাথে একটা যে কোনো একটা সিম্পল একটা কজ ছোট্ট দেখায়, একটা সে ডিভোর্স লেটার পাঠাই দিয়ে পরে দেন মরে টাকা মামলা। মামলা। এইরকম একটা মেয়ে আছে, আমি আমার পরিচিত আমি একটা পাইছি, সে 3টা মামলা করছে, কোনো বিয়ে তার 6 মাসের বেশি দিন টিকে নাই। আচ্ছা। কারণ সে জানে যে আমি দেন মোহরের টাকার মামলা পাবো। করলে আমি এটা পাবো, এটা তার একটা
ব্যবসা হয়ে গেছে। পেশা। সুতরাং এখান থেকে বের হইতে হলে আমাদেরকে শুধু আইনের উপর নির্ভর করলে হবে না, আমাদের সামাজিক জনগণের সচেতন হতে হবে। সচেতনতা হতে হবে এবং ধর্মীয় মূল্যবোধে আপনাকে যতটুকু তামাই রাখতে পারবে আইন পাবলিক দিয়ে সেটাকে আইন পরিবর্তন সেটা করতে পারবে হবে। না। সুতরাং এখানে আমাদের আরো কাজ করতে হবে, রাষ্ট্রের কাজ করতে হবে, সমাজের কাজ করতে হবে, প্রতিটা সচেতন মানুষের কাজ করতে হবে। এখানে কাজ করার যথেষ্ট সুযোগ রয়ে সুযোগ গেছে। এটা আছে। আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে প্রযোজ্য। কারণ একটা ফ্যামিলি থেকে যদি অশান্তি থাকে, সেটার টাচ কিন্তু আপনাকে পাবে, আপনার ছেলে মেয়েকে পাবে, যে উনি তো, ওদের তো এরকম, আমরা কি হবে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো আমরা আরেকটু আলাপ করবো হচ্ছে বাল্য বিয়ে নিয়ে। এই বাল্য বিয়েটা তো একটা ফৌজদারি অপরাধের ভিতরে গণ্য। তো বাল্য বিয়েটা আসলে কত বছর বয়স ছেলে এবং মেয়ের সময় নির্ধারণ করা আছে, এবং কি কি ইসের মধ্য দিয়ে আর কি বাল্য বিয়েটা পরিগণিত হয়, কত বছর বয়স থেকে? বাল্য বিবাহটা, এটা একটা ছেলের জন্য যেমন ক্ষতিকর, একটা মেয়ের জন্য বয়স ক্ষতিকর। সীমাটা কত, আমি এটা জানতে চাই। আমাদের আইনে সাধারণত 18 বছর মানে মেয়ের ক্ষেত্রে, মেয়ে। এবং ছেলের ক্ষেত্রে 21 বছর। এবং যদি কেউ এই বয়স সীমা পার হওয়ার আগে বিয়ে করে, তা সেটা কি সেটা ফৌজদারি অপরাধ দণ্ডনীয়, কিনা, সেটা দণ্ডনীয় অপরাধ। এবং সে বিয়ে কি আইনত সিদ্ধ না, কিনা? এখন ওই যে আমি বললাম যে আজকাল আমাদের কিছু কিছু ছেলে মেয়ে আছে, তারা পালিয়ে যেয়ে বিয়ে করে। অনেক সময় দেখা যাচ্ছে আমরা যখন তার ভোটার আইডি চাই, তখন ভোটার আইডিতে তার বয়স দেখা যায় 16 বছর। আমরা প্রথমেই তাকে নিরুৎসাহিত করি যে তোমার বিয়ের বয়স হয় নাই। কারণ এই বিয়েটা যদিও হয়, তাহলে তুমি এটা যদি কোনো সময় তোমাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়, তখন তুমি এটার কোনো, আইনটা তোমার পক্ষে যাবে না, সেটা অবৈধ আইন বিয়ে হবে। তোমাকে অপেক্ষা করতে হবে, তোমার 18 বছর পূর্ণ হতে হবে, আর ছেলের 21 বছর পূর্ণ হতে হবে, নতুবা তার সে বিয়েটা আইনে গ্রহণযোগ্যতা নেই। আপনি একজন আইনজীবী হিসাবে সর্বশেষ এই যে মানে ছেলে এবং মেয়ের অভিভাবকদের উদ্দেশ্য করে কি বলতে চান? আমি অভিভাবকের উদ্দেশ্যে এটাই বলবো, আপনারা আপনাদের ছেলে মেয়েদের সুশিক্ষা এবং ধর্ম মূল্যবোধের মধ্যে দিয়ে তাদের এগিয়ে নিয়ে যাবেন, তাহলে সেটা আপনার জন্য, সমাজের জন্য, দেশের জন্য মঙ্গল হবে। কারণ ধর্মীয় মূল্যবোধ যদি যে মানুষের ভিতরে কাজ করে, পাবলিক সৃষ্টি আইন সেটা ততটা করে না। তাই আমাদের বর্তমান যে শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থার সাথে সাথে আপনারা ধর্মীয় মূল্যবোধের দিকে এগিয়ে নিয়ে যান, তাহলে একটা দাম্পত্য জীবন সুখের দাম্পত্য হবে। জীবন যেমন সুখী হবে, একটা পরিবারও সুখী হবে। দর্শক, এতক্ষণ দেখছিলেন গণস্বাস্থ্য হোমিও নিবেদিত আইনি জিজ্ঞাসা। আমাদের সঙ্গে স্টুডিওতে আজকের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এনামুল হক সোহেল। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এসবি টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।